প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ডিসেম্বর জুনের মধ্যে ভোট, সংস্কার এগিয়ে নিতে তাগিদ, বৈঠকে প্রধান উপদেষ্টা। গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ, যুদ্ধবিরতি ভাঙার পর 500 শিশুকে হত্যা ইসরায়েলের হামলা। দৈনিক যুগান্তর, জাগো বিশ্ব, জাগো মানবতা, মার্চ ফর গাজা, লাখো মানুষের মহাসমুদ্র। ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নিন। দৈনিক সমকাল, নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ, ঢাকা জনসমুদ্র, গণহত্যার প্রতিবাদ। দৈনিক ইত্তেফাক, মহা জনসমুদ্রে গগন বিদারী স্লোগান, ফিলিস্তিন ফিলিস্তিন। কালের কণ্ঠের শিরোনাম, ঢাকায় উত্তাল জনসমুদ্র, ফিলিস্তিনের প্রতি সংহতি। টেকনাফ সীমান্তে মানব পাচারের 15 চক্র। মানব জমিনের শিরোনাম, জনতার মহাসমুদ্র, গাজার পাশে ঢাকা। বাংলাদেশ প্রতিদিন, মার্চ ফর গাজায় প্রকম্পিত ঢাকা, ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদ। খবরের কাগজ, মার্চ ফর গাজা, ঢাকার গর্জন শুনল বিশ্ব। আমার দেশ, মুক্ত করো ফিলিস্তিন, গাজার পক্ষে ঢাকায় বিশ্বের বৃহত্তম সমাবেশ। দৈনিক দিনকাল, ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রা পুড়ে ছাই, জনতার মহাসমুদ্র, ফিলিস্তিন আল আকসার প্রতি ভালোবাসার প্রকাশ। রূপালী বাংলাদেশ, ইসরায়েলকে একঘরে করার ডাক। দৈনিক সময়ের আলো, গাজার জন্য ঢাকায় জনসমুদ্র। কালবেলার শিরোনাম, মামলায় সামনে ফ্যাসিস্টের নাম, পেছনে সুবিধা নেওয়ার চিন্তা। উত্তাল ঢাকায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান। দৈনিক জনকণ্ঠ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি, মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের ঢল। দৈনিক ইনকিলাব, পহেলা বৈশাখ, রহস্যজনক উন্মাদনা, খেলা কোন দিকে থেকে হচ্ছে বোঝা যাচ্ছে না। ডিসেম্বর নির্বাচনের লক্ষ্য ধরে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। রওনক হোসেন, আপনি শিরোনাম শুনলেন। আমি যদি বলি যে বিস্ময়কর, অবিস্মরণীয় এবং নজিরবিহীন, তাহলে বোধ করি আরো ভুল বলা হবে। যে এই যে গতকাল গাজার জন্য বাংলাদেশের মানুষ যে পরিমাণ সহমর্মিতা দেখালো, বিশেষ করে ঢাকা শহরে, আজকের পত্রপত্রিকায় আমাদের জাতীয় অনেক অর্জনেরও এত বড় 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 ছবি ছাপা হয়নি। এই যে বাংলাদেশের গর্জন শুনল বিশ্ব, আমার প্রশ্ন, আদৌ কি ইসরায়েলের এই জায়গা থেকে কোনো বোধোদয় হবে? এটা দুটো ব্যাপার। একটা ব্যাপার হলো যে অমানবিক কর্মকাণ্ড ঘটছে প্যালেস্টাইনে এবং ইসরায়েল যে নির্মমতা দেখাচ্ছে তার বিরুদ্ধে মুসলমান বলে না, যে কোনো মানে মানবিক শক্তির, সেটাই মানবিক শক্তিরই প্রতিবাদ করা দরকার। এবং সেটার হিসেবে যে ম্যাগনিটিউডে কালকে এখানে সমাবেশ হয়েছে এবং সবাই যেভাবে একাত্মতা ঘোষণা করেছে, সবাই যেভাবে একই স্লোগান দিয়েছে, ফিলিস্তিন মুক্ত করো, ফিলিস্তিন ফিলিস্তিন, এটা একটা খুবই ইতিবাচক একটা দিক। কিন্তু ওই কুম্ভকর্ণের কানে এটা ঢুকবে কিনা এইটা সম্পর্কে আমার সন্দেহ আছে। কারণ হলো যে ইসরায়েলের প্রতিবেশী দেশগুলো যেগুলো আছে, মুসলিম দেশ, তারাও তো এখন পর্যন্ত তেমন কিছু করতে পারে নাই। আর আমাদের এখান থেকে এই আওয়াজে নেতানিয়াহুর কিছু হবে কিনা করার পরেও যেটা আমার কাছে মনে হয়েছে যে তার মানে তো আমরা বসে থাকবো না। আমরা অবশ্যই বসে থাকবো না। আমাদের মুসলমান ভাইদের জন্য আমাদের সেই ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে শুধু তার চেয়েও আমাদের হৃদয় নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তার পাশে দাঁড়ানো, শিশুদের বিশেষ করে। এই যে যুদ্ধবিরতি ভাঙার পরও 500 শিশুকে হত্যা, এই এতটা অমানবিক। মানে গতকাল যখন ওই মিছিলে ওই শিশুদের লাশ, মানে সেই প্রতীকী লাশ যখন নিয়ে বহন করার দৃশ্যটা দেখলাম, আপনি খেয়াল করে, মানে মানবিক বোধ সম্পন্ন মানুষের চোখে অশ্রু থামানো খুব কষ্টকর।
একদম সত্যি কথা। এবং আমি জানি না যে নেতানিয়াহু কি মানুষ না অন্য কিছু, কারণ মানুষ হলে পরে এইভাবে নির্বিচারে মানুষ হত্যা করা। নেতানিয়াহু কেন বলছেন? তার সাথে যারা তাদের ছবি দেখছি, তাদের সাথে বড় বড় দেশের নেতারা বক্তৃতা করছেন, আলোচনা করছেন, তারাই বা কি করছেন? মানুষকে এভাবে হত্যা করছেন। এটা খুব বিস্ময়কর এবং মানে এইটাই ইন্ডিকেট করে যে আসলে আমাদের সামনে খুব অন্ধকার মানুষের জন্য। ধর্মটা এখানে মুখ্য না। এই যে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল যেখানে নিরাপদ থাকার কথা, এখানে আমি দেখলাম একটা খুব ভালো লেগেছে আমার কাছে। এটা বাস্তবে তারা কতটুকু কি করতে পারবে জানি না। আল মার্কাজুল ইসলাম তারা ঘোষণা দিয়েছে এবং তারা চেষ্টা করছে যে ফিলিস্তিনি আহতদেরকে ঢাকায় এনে চিকিৎসা করানো। কারণ হলো যে ওখানে চিকিৎসার কোনো আর ব্যবস্থা সুযোগ সুবিধা নাই। এটা একটা খুব ভালো মানে রিমার্কেবল একটা ব্যাপার। আমি ওদেরকে ধন্যবাদ জানাই। আপনি নিশ্চয়ই গতকালের মহাসমাবেশের মধ্যে নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন যে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই মঞ্চে একই জায়গায় একইভাবে কথা বলেছে। তো এই যে দৃষ্টান্ত, এটা যদি মানে আমার দেশের প্রতি, দেশের জায়গা থেকে বলবার ইচ্ছে হয় যে আমরা যদি ধরেন একটা জায়গায় অন্তত থাকি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমার বুকের গভীরে, আসেন সবাই মিলে ওই দেশটার জন্য এরকম ভাবে আরেকবার উচ্চকিত হই, একসাথে দাঁড়াই। এটা যদি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু দুর্ভাগ্য হলো যে ওই জায়গাটাতে আমাদের প্রচন্ড ঘাটতি, দেশপ্রেমের ঘাটতিটা আমাদের কাছে অনেক বেশি এবং আমরা মানে দেশের অনুসারী না হয়ে বিদেশিদের অনুসারী হতে পছন্দ করি। কিন্তু আমাদের তো উচিত ছিল যে কথাটা আপনি বললেন। কিন্তু গতকালের মিছিল এবং সমাবেশ সবকিছু মিলিয়ে একটা আশা জায়গায়, তো হ্যাঁ আশা জায়গায় এটাকে ধরে রাখতে পারলে এবং এই স্পিরিটটাকে যদি আমরা ধরে রাখতে পারি এবং দেশের মঙ্গলের জন্য কাজ করি, তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ রেজাল্ট আনবে। কিন্তু যেটা হলো যে ওই মঞ্চ থেকে নামার পরে তারা আবার কে কোথায় চলে গেল। যেমন এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে দুর্দণ্ড প্রতাপ। একজনের আমি স্ট্যাটাস দেখলাম যে মিছিল থেকে বেরিয়ে পতাকা আছে মাথায়, আমি যে পেপসিগুলা খাচ্ছি, আবার ওখানে পেপসি বর্জনের ডাক দিয়ে এসেছি। তাহলে যদি সেটাও হয় তাহলে তো সেটা এক ধরনের কি বলবো বৈপরীত্য হয়ে গেল। না, সেটা তো বৈপরীত্য অবশ্যই হলো। আর একটা ব্যাপার হলো কি যে আমি যেটা মনে করি যে পেপসি বর্জন, তারপরে যেমন ধরেন যে বাটার জুতা, বাটা তো ইসরায়েলি কোম্পানি না। পেপসি যদি আপনি বলেন ইসরায়েলি কোম্পানি, এটার মূল কোম্পানি ইসরায়েলি হতে পারে, কিন্তু এখানে তো এটা কোনো বাঙালি মানে মোদ্দা কথা হচ্ছে প্রতিবাদের ভাষাটা আসল জায়গায় থাকা উচিত। এটা এই পণ্যের উপরে আর নিরীহ কিছু লোককে নিঃস্ব করার ভেতরে এটা হতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আমি শিরোনাম পড়তে যে একটু বিভ্রান্ত হলাম আর কি। আসলে আমার সাংবাদিক বন্ধুদের প্রতি আমার জিজ্ঞাসাটা যে এই যে ধরেন প্রথম আলো, যুগান্তর দুটি পত্রিকার শিরোনাম হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ, এই জুনের মধ্যে নির্বাচনের তাগিদ। আবার অন্যান্য পত্রিকা দেখছি, কালের কণ্ঠ, তারপরে বাংলাদেশ প্রতিদিন, খবরের কাগজ সহ আরো অনেক পত্রিকা দেখলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ। এবং দৈনিক যুগান্তর অলরেডি একটি যুগান্তরে বিএনপির একটি প্রতিক্রিয়া ছাপা হয়েছে, ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচনে একমত নয় বিএনপি, তার মানে তারা ডিসেম্বরের মধ্যেই চায়। তাহলে যে শিরোনাম একটা পত্রিকায় ডিসেম্বরের মধ্যে আবার ডিসেম্বর জুনের মধ্যে, এই বিভ্রান্তিটা কি? এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে, কারণ এটা তো কোনো মুখপাত্র অথবা প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়েছে। তো উনি তো কালের কণ্ঠের জন্য, আমি কিন্তু আপনাকে প্রশ্নটা করলাম, মাননীয় প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তিনি একটি কথা বলেছেন, তাহলে তিনি কি ডিসেম্বর জুনের মধ্যে বললেন নাকি ডিসেম্বরের মধ্যে জোর দিলেন? এই যে শিরোনাম হতে তো একটা হবে। আমি সে কথাটাই বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই কালের কণ্ঠ এবং অন্যান্য পত্রিকার জন্য একরকম বলে নাই, আর প্রথম আলো যুগান্তরের জন্য আর এক রকম বলে নাই। এখন এইটা মিসকোট, এটা হচ্ছে মিসকোট। এই মিসকোটটা একটা বিরাট
সমস্যার সৃষ্টি করে। এখন তো মানুষ কনফিউজড হবে যে আসলে কি ডিসেম্বর না জুন। যদিও ডিসেম্বর থেকে জুনের ভেতরে হলে এটা যে কোনো সময় হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, কিন্তু তারপরও আমি মনে করি যারা এই বিটে কাজ করেন, যে সমস্ত সাংবাদিকরা, তাদের আর একটু সতর্ক হওয়া উচিত যে প্রধান উপদেষ্টা কিংবা তার প্রতিনিধি কি বলছেন সেটা ভালোভাবে বুঝে। আমরা ধরে নিলাম ডিসেম্বরের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু বিএনপি অলরেডি প্রতিক্রিয়া দেখিয়েছে, না জুনের মধ্যে ধরলাম, কিন্তু বিএনপি প্রতিক্রিয়া দেখিয়েছে যে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এখন বিএনপি তো শুরু থেকেই সেটা চাচ্ছে, এবং সেটা চাওয়ার যথেষ্ট কারণ আছে। মূল কারণ হলো যে বিএনপি চাচ্ছে যে এখন যদি ইলেকশন হয় তাহলে তাদের রেজাল্টটা সবচেয়ে ভালো হবে। দেরি হলে কি হবে? দেরি হলে তখন তাদের মানে অঙ্গ সংগঠনগুলোর নানান কীর্তিকলাপ বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তখন সেটা মানুষের ভিতরে একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এবং করলে পরে তখন এটা খুব স্পষ্ট জিনিস। যেমন চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই, চাঁদাবাজ বলেছে। চাঁদাবাজি বন্ধ হয় না, চাঁদার অঙ্ক আবার বেড়েছে। হ্যাঁ, আবার অঙ্ক বেড়েছে। যে এরকম বলে যে আরে জুলাই বিপ্লবের পরে কি একই অঙ্ক দিলে হবে নাকি? তাই নাকি? এখন হ্যাঁ, তো এখন এখানে বিএনপির নামও আসে, বিএনপির অঙ্গ সংগঠনের নামও আসে, এবং ডেফিনেটলি ছাত্র সমন্বয়কদের তো ব্যাপকভাবে আসছে, এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য, যে ধরনের অভিযোগ আসছে, আমি জানি না ভবিষ্যতে তাদের কি অপেক্ষা করছে। আমার মনে হয় যে আমরা অতটা নেতিবাচক না, যে আমরা ইতিবাচক প্রতিক্রিয়াই দেখাতে চাই। ঠিক আছে, আমরা আশা করতে চাই যে এরকম একটা বিস্ময়কর পরিবর্তনের ডাক যারা দিতে পারে তারা নিশ্চয়ই দেশের প্রয়োজনে এই ভুলটা করবে না। না, এই যে আপনি বললেন, আমি আপনার সাথে একমত হতে পারলে নিজেকে ভালো মনে করতাম, কিন্তু এই যে বললেন যে তারা এরকম ভুলটা করবে না, কিন্তু আমি তো তাদের ভিতরে কোনো ব্যতিক্রম দেখছি না। 115টা গাড়ি নিয়ে যদি তারা সমাবেশ করতে যায় তাহলে এটা কি ইন্ডিকেট করে? এই 115 গাড়ির দৃষ্টান্ত আর কতদিন আলোচনা হবে বলেন? যতদিন এটা থাকবে, যতদিন নতুন একটা নির্বাচিত সরকার না আসবে ততদিন এটা থাকবে। এবং শুধু এইটাই না, আপনি অন্যান্য জিনিসগুলো দেখেন যে যারা নিতান্তই সাধারণ ছাত্র ছিল সেখান থেকে তাদের এখনকার লাইফস্টাইলটা আপনি দেখেন। ক্ষমতায় গেলাম, একটু ক্ষমতা একটু দেখান, একটু দেখান, যখন আপনি অনেক বেশি দেখাবেন তখন আর এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। এরকম আলোচনার মধ্যেও রমজান মাসটা বেশ দ্রব্যমূল্য সবকিছু মিলিয়ে, বাড়ি যাওয়া আসা সবকিছু মিলে একটা স্বস্তির জায়গা ছিল। এবং আমি সাংবাদিকতার দীর্ঘ সময়ে আমার মনে হয়েছে যে এইবারই প্রথম একটা স্বস্তির কথা আলোচনা করতে পেরেছিলাম। কিন্তু এই কয়েকদিন ধরে আবার দেখছি দ্রব্যমূল্য নিয়ে একটু বিশেষ করে আবার একটু অসন্তোষ। যেমন বিপুল আমদানির পরও চালের বাজার ঊর্ধ্বমুখী। চালের বাজার যদি চাল ডাল তেল নুন এটাই তো আসলে আপনি দিবেন, ওটাতেই আমি স্বস্তি পাবো। আমি আপনাকে একটা কথা বলি, যে কথাটা আমি একদম ডে 1 থেকে বলে আসছি। আপনারা যদি মনে করেন যে জুলাই বিপ্লব হলো, শেখ হাসিনা পালিয়ে গেল দিল্লিতে, পাশের দেশে, আর সেই সাথে ওই যে হ্যামিলনের বংশীবাদকের মতন সমস্ত ইঁদুর তার পিছনে যে ঝাঁপ দিল নদীতে, তা তো নয়। তার সমস্ত লোকেরা তো এখানে আছে, তার ব্যবসায়ী লোকেরা আছে, তার সিন্ডিকেটের লোকেরা আছে, সবাই আছে। প্রতি পদে তারা ঝামেলা সৃষ্টি করবে, এই সরকারকে বিব্রত করবে, জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, এবং যেটা কোয়াইট ন্যাচারাল। তার মানে এই চালের বাজারে এই আভাস আপনি পাচ্ছেন? আমি তো অবশ্যই আভাস পাচ্ছি। কারণ আমার কথা হলো যে এই 1 মাস সরকারের মনিটরিং অনেক স্ট্রং ছিল, ফলে ঢিলা হয়ে গেল, পরে এখন ঢিলা হয়ে গেছে। আমরা একেবারে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে ছোট্ট করে একটু জানতে চাই, যেহেতু আগামীকাল একটা বিস্ময়কর আনন্দের জায়গা থেকে আমরা অপেক্ষা করছি, আমাদের পয়লা নববর্ষ, এবং নতুন পরিবেশে নতুন আঙ্গিকে পয়লা নববর্ষ পালিত হবে। যদি ইনকলাবের একটি শিরোনাম আমার কাছে মনে হয়েছে কেমন একটু যেন উদ্বেগজনক, তো শিরোনামটি আমি আবার নাই উল্লেখ করলাম। কিন্তু এই যে ফেসিবাদের মুখোশে আগুন দেওয়া হলো, তা আমার প্রশ্নটা হলো এই রকমের একটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সবকিছু মিলিয়ে এত থাকার পরেও এই ঘটনাটা ঘটে কি করে? ওই যে আপনাকে আমি একটু আগে বললাম, প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় কিন্তু তারা রয়ে গেছে। তাই
এইটা যারা করেছে আমি বলবো এটা সম্পূর্ণভাবে তারাই দায়ী, তাদের ব্যর্থতা। কিসের ব্যর্থতা? এরকম একটা ঘটনার পর আপনি ফ্যাসিবাদের প্রতিকৃতি বানাবেন, আর প্রতিকৃতি বানিয়ে ওটা সরদী উদ্যানে রেখে আসবেন, কেউ কিছু করবে না, এরকম স্টুপিড আইডিয়া হলে তো চলবে না। এটা আপনাকে বুঝতে হবে যে মানে এখন বাংলাদেশের লোকের মানসিকতা কি এবং তারা কি চিন্তা করছে। সুযোগ, আমি আপনাকে যে কথা বললাম, যত জায়গায় সুযোগ পাবে তারা এরকম করবে। কারণ আপনি যেটা বলতে চাইছেন যে সতর্কতাটা খুবই জরুরি। অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত। আর যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগকে ওই 5ই আগস্ট আপনারা বিসর্জন দিয়ে দিয়েছেন বঙ্গোপসাগরে, তাহলে ভুল করবেন। কারণ এই দেশের অনেক পুরনো একটা সংগঠন, একটা দল আওয়ামী লীগ, তাদের রয়েছে প্রচুর প্রচুর ভক্ত, অন্ধভক্ত এবং পাচাটা কুকুর, সবই আছে। আমি এইভাবেই বললাম, তো সবাই তো খারাপ না, সুতরাং এটা আপনাদেরকে বুঝতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। চালের বাজার ঊর্ধ্বমুখী, এই আলোচনাটি খুব নেতিবাচক। এই আলোচনাটা আমরা করতে চাই না। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকুক। আগামীকাল নতুন সূর্যোদয়, নতুন দিন, একটা নতুন সম্ভাবনা, নতুন পরীক্ষিত, সব কিছু মিলিয়ে একটা আশার আলো জাগায়। আসুন সবাই মিলে যার যার জায়গা থেকে আমাদের নিজেদের দায়িত্ব পালন করার চেষ্টা করি। আগাম শুভ বাংলা নববর্ষ। ভালো থাকবেন।